প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শুরু হলো আদিবাসীদের জীবনমান উন্নয়নে ৭ পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতুবন্ধন। আজকে দেখবেন এই অনুষ্ঠানের পঞ্চম পর্ব, প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতির সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যে এই সেতুবন্ধন অনুষ্ঠানটি। আমাদের আজকের বিষয় যোগীডাঙ্গের আদিবাসী জনগোষ্ঠীর জন্য সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রম এবং তাদের সেবা নিশ্চিতে করণীয়। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে একটি যোগীডাঙ্গের আদিবাসীদের জনগোষ্ঠীর সমাজসেবা অধিদপ্তরে যে সেবা কার্যক্রম না পাওয়া সেইগুলো নিশ্চিতকরণে করণীয় বিষয়ে একটি প্রতিবেদন শুনবো। এরপরে আমরা চলে যাব কমিউনিটি সংলাপ পর্বে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ঝিলিম ইউনিয়নের আতাহারের আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম যোগীডাং। এই গ্রামে প্রায় 50টি পরিবারে প্রায় 500 জন মানুষের বসবাস। তথ্যানুসন্ধানে জানা গেছে যোগীডাং গ্রামের 80% আদিবাসী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুবিধা থেকেও এরা বঞ্চিত। বর্তমানে অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার নিরাপত্তা বিধানের জন্য শতাধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তবুও জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল 2015 এই সমতলের আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিচ্ছন্নতা কর্মী ব্যতীত অন্যান্য ভূমিহীন দরিদ্রদের আবাসন সহায়তা বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে যোগ্য হলেও চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র আদিবাসীদের একটি বড় অংশ এখনও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরেই রয়েছে। তবে যোগীডাং এর আদিবাসীদের সাথে কথা হলে তারা জানান, তাদের এই বিরাট সংখ্যক নাগরিক অনেক রকম ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। এই গ্রামের একজন সচেতন নাগরিক বিউটি সরেন জানান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইত্যাদি থেকে যেমন তারা পিছিয়ে রয়েছেন, তেমনি আছেন মৌলিক মানবাধিকার থেকেও। সমাজে প্রচলিত ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে তারা রাষ্ট্রীয় সেবাগুলোর থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন বছরের পর বছর। এমনকি তাদের ছেলে মেয়েরাও বঞ্চিত থেকে যাচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি থেকে। এছাড়া যোগীডাং এর আদিবাসী জনপ্রতিনিধি আমিন হেমব্রম জানান, বাংলাদেশি হিসেবে তারা আদিবাসী নৃগোষ্ঠী সুরক্ষা ও নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। সমাজে কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে মূল স্রোত বলে অনেকে যা বোঝাতে চান তা সঠিক নয়। যদিও বাংলাদেশের সকল নাগরিকই ন্যায্য প্রাপ্যতার দিক থেকে সমান, আর কোনো নৃগোষ্ঠীতে ভেদাভেদ থাকা উচিত নয়। তাই যোগীডাং এর আদিবাসীদের মতামতের প্রেক্ষিতে আমরা নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশী হিসেবে সমাজের সকল স্তরের মানুষ সুনির্দিষ্টভাবে নারী, যুব ও অন্যান্য বঞ্চিত গোষ্ঠী যাতে করে তাদের জীবন জীবিকা উন্নয়নের ক্ষেত্রে প্রবৃদ্ধি এবং এর রূপান্তরের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সুযোগসমূহ থেকে সরাসরি উপকৃত হয়, সেই বিষয়ে আমাদের যথাযথ পরিকল্পনা ও সহায়তা অব্যাহত থাকতে হবে।
আজকের এই কমিউনিটি সংলাপের প্রধান অতিথি উম্মে কুলসুম উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। আমি অনুরোধ করছি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আজকের এই যে খুব ছোট ছোট কুচি কাঁচা শিশুরা আছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সমস্যা সেটা কিভাবে সমাধান করবেন, আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ভিত্তিক কমিউনিটি সংলাপ এবং রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন, অর্থাৎ আপনাদের সাথে আমাদের যে প্রশাসনের একটি সেতুবন্ধন, সেই সেতুবন্ধন করে দেওয়ার চেষ্টা করছে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। উপস্থিত সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে ঐতিহ্য সংস্কৃতিতে ভরা আদিবাসী আছেন, আপনাদের নিজস্ব ভাষা আছে, মাতৃভাষা আছে। আমরা বলি আমাদের মাতৃভাষা বাংলা, আপনারা দুটো ভাষা নিয়ে আছেন, আপনাদের দুটো মাতৃভাষা, এবং আপনারা আপনাদের এই ভাষা যে ধরে রেখেছেন, সংস্কৃতি ধরে রেখেছেন, তার নমুনা যদি বলি বা যে অংশটি আমরা দেখলাম, এটি কিন্তু আমাদের পরম পাওয়া। আমরা চাই আপনাদের ভাষার মধ্য দিয়ে, আপনাদের সংস্কৃতির মধ্য দিয়ে যুগ যুগ টিকে থাকুক আপনাদের জীবনের সেই ঐতিহ্য ধরে রাখা সংস্কৃতিগুলো। আমরা সরাসরি চলে যেতে চাইছি আজকের অতিথিদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানে, সময় অনেক কম, স্বল্প সময়ের মধ্যে। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি আজকে আপনাদেরকে জানাবো, যেহেতু আজকে আমাদের প্রধান অতিথিকে পেয়েছেন অনুষ্ঠানের মধ্যমণি উম্মে কুলসুম উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। আপনারা আজকের যে অনুষ্ঠানটির বিষয় সিলেক্ট করেছেন, আপনারাই যোগীডাঙ্গের আদিবাসীর জনগোষ্ঠীর জন্য সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রম এবং তাদের সেবা নিশ্চিতে করণীয়, অর্থাৎ আজকে সমাজসেবা থেকে কি কি ধরনের সেবা পাওয়া যায় সে বিষয় নিয়ে, বা সেখানে আপনাদের সেবা প্রাপ্তিতে কোন কোন ধরনের সমস্যাগুলি হয়, নিশ্চয়ই সে বিষয়গুলি আপনারা আলোকপাত করবেন। আমি একটা মাইক্রোফোন দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের যারা প্রতিনিধি আছেন, তারা তাদের সমস্যা তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের সেই সমস্যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি একটা সেতু বন্ধন তৈরি হবে, এবং সেই সেতু বন্ধনের মধ্য দিয়েই আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে। আপনার মেইন স্ট্রিমের মানুষজন যেভাবে সুন্দর একটা জীবনযাপন করে, ঠিক আপনারাও সেই জায়গা থেকে আপনাদের অধিকারগুলো আদায় করে নেবেন, বিষয়গুলি আপনারা আলোকপাত করবেন। আমি একটা মাইক্রোফোন দেওয়ার জন্য অনুরোধ। এখানে সবাই উপস্থিত, এখানে প্রধান অতিথি ম্যাডাম আর পার্শ্ববর্তী মেম্বার আছেন, আর আমাদের বড় বাবা আছেন, সবাইকে জোহার। আজকের মূল বিষয় হচ্ছে যে আমাদের সমস্যাগুলি। আমি যখন গর্ভবতী ছিলাম, আমার তখন একটা সমস্যা হয়েছিল। আমি মানে মাতৃভাতা যেটাকে বলে, সেটা আমি দিয়েছিলাম। তখন বলেছিল সবাই যে এই সময়ে না মাতৃভাতা দেওয়া হচ্ছে। আমি তাই অনেক কষ্ট করে কাগজপত্র জোগাড় করে গেছিলাম কাউন্সিলে, আমাদের বালিয়াডাঙ্গা ইউনিয়ন পড়ে, সেই অনুযায়ী আমি গেছিলাম দিতে। আমার সব কিছু দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বলে যে পরবর্তীতে সেটা নাকি বাতিল হয়ে গেছে, সেই সময়ে যে দেওয়া হয় না মাতৃভাতাটা। সেই কথাটা শুনে আমার অনেক কষ্ট লেগেছিল যে আমি এত মানে পেটে বাচ্চাকে রেখে আমি এত যে দৌড়ঝাঁপ করলাম, আলট্রাসোনোগ্রাফিগুলোকে আমি রিপোর্টগুলোকে নিয়ে এসে জোগাড় করে আমার পরিচয়পত্র এগুলা খুদে বাইর করে আমি জমা দিলাম।
তারপরে ওখানে টাকা জমা নিয়েছিল আমার 220 টাকা জমা দিয়েছিলাম। তারপর ওই টাকা দেওয়ার পরেও আমার মাতৃভাতাটা পেলাম না। আমি এই জন্য অনেক কষ্ট পেয়েছিলাম। তবু এ কথাটা বলার জন্য আমি কার কাছে বলবো আমার এই সমস্যাটা, আমার এই মানে আকাঙ্ক্ষাটা কাকে জানাবো যে আমি যে এই সমস্যা আমার যেটা সুযোগ ছিল যে সময়টায় সেটা আমি পেলাম না। ছিল বাংলাদেশে অনেক জায়গায় ছিল, আমার মায়েদের গ্রামেও ছিল, এখানেও আছে, অনেক জায়গায় শুনেছি, কিন্তু আমি এখানে এত এত কাছে থেকেও মানে জানি যে পাওয়া যায় তারপরেও পেলাম না কেন। আমার এই মানে এটা অনেক বড় সমস্যা আমার মনে হয়েছিল যে কেন পেলাম না। এই জিনিসটা তো বারবার পাওয়া যাবে না। সকলকে সালাম ও জোহার। আমার নাম সিফানিয়াল হেমব্রম। কল্পনা করতে পারি নাই যে আমরা বড়দিনের আগে আমরা সবার মুখ দেখতে পারবো, কিন্তু আমাদের যে পেন, যে ব্যথা, যে সমস্যা, সেই সমস্যা শোনার জন্য আমাদের সামনে যে সমস্যা স্যার আমাদের সমস্যাগুলো শোনার জন্য আমাদের মাঝে এসেছেন। আমরা কি আর ঘরের মধ্যে বসে থাকতে পারি? যেমন গ্রামটা আমাদের অনেক বড়, তেমনি আমাদের সমস্যাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেই সমস্যাগুলো যদি আমি এক এক করে যদি বলতে শুরু করি, আমার মনে হয় বলে শেষ করা যাবে না। তার মধ্যে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের সব থেকে বড় যে সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো আমাদের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কাকে বলবো, কাকে বলবো? এই সমস্যাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। কাকে বলবো আমরা জানি না, আমরা বুঝি না। কাকে বললে আমরা সমস্যার সমাধানটা পাবো? কাকে বলবো? কাকে বলবো সমস্যার, কাকে বলবো সমস্যা বলার জন্য আমরা লোক পাচ্ছিলাম না। কাকে বলবো সমাজসেবা অফিসার আজকে আমরা পেয়েছি। আজকে কিছু সমস্যার কথা আমি তুলে ধরতে চাই। প্রথমত আমাদের গোরস্থান, কবরস্থান আছে বটে, কিন্তু সুরক্ষিত নয়। যে আমরা দাপট দিয়ে বলবো যে এই গোরস্থানটা আমাদের যুগ যুগ পর্যায় পর্যন্ত থাকবে, কখনোই বলতে পারছি না। এই গোরস্থানের জন্য খুবই চিন্তিত। আমাদের গোরস্থানটা আত্মসাৎ করে নিতে যাচ্ছেন। আমরা এখন কি করব, কোথায় যাব, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। স্বাধীন বাংলাদেশে থাকার সত্ত্বেও আমরা এই ধরনের সমস্যার মধ্যে আমরা এখন পড়ে আছি। আমাদের এই গ্রামে প্রায় 300 থেকে 400-র বেশি লোকজন বসবাস করে। এতগুলো লোক আমরা কোথায় যাব? নিজ থেকে আমাদের মাঝে এসেছেন আমাদের সমস্যাগুলো শোনার জন্য। আমার আত্মবিশ্বাস আছে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আছে অনেক ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা অর্জনের জন্য যে টাকা প্রয়োজন সেই টাকাটা আমরা পাচ্ছি না, যার জন্য আমরা উচ্চ শিক্ষাটা আর গ্রহণ করতে পারছি না। সেই সাথে আমাদের গ্রামে অনেক গর্ভবতী মায়েরা কালীন সময় আমাদের মায়েরাও সেই গর্ভবতী ভাতা থেকে বঞ্চিত হয়ে আছে। সেই সাথে বলে আমাদের গ্রামের বয়স্ক ভাতা ওনারাও। প্রথমত আমি ধন্যবাদ দিই আমাদের সৃষ্টিকর্তাকে, দ্বিতীয়ত ধন্যবাদ দিই আমাদের মাননীয় সম্মানীয় ম্যাডামকে, তৃতীয়ত সকলকে এখানে আগত আছে সকলকে আমি ধন্যবাদ দিই। আমারও একটি ছোট্ট সমস্যা আছে। আমরা যেখানে বাস করি সেখানে একটি পুকুরের পাড়ে খাস জমিতে আমরা 30 থেকে 35 বছর থেকে আমরা এখানে বাস করে আসছি। সেখানে আমাদের কোনো রাস্তা নেই, মানে যাওয়া আসার কোনো রাস্তা নেই। তাই আমাদের খুব সমস্যা হয়। রাস্তা ছিল কিন্তু সেটি ধসে ধসে ভেঙে পড়ে গেছে। এখন আমাদের খুবই কষ্ট হয় সেখান দিয়ে যাওয়া আসা করতে, মানে যেখান দিয়ে আমরা ফাঁকা জায়গা পাই সেখান দিয়ে আমরা যাওয়া আসা করছি। তারপরও অনেক সমস্যা হয়, অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। আমাদের ম্যাডাম আসছে,
ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ আর অনেক সুনাম দিচ্ছি। আর আমাদের মেম্বার তার পার্শ্ববর্তী আমাদের একজন খ্রিস্টানের উনি একজন প্রতিহিত কিংবা যাজক ছিলেন, এখন আছেন, এখনো চালিয়ে যাচ্ছেন, তাকেও আমি অনেক অনেক আমার অন্তর থেকে ধন্যবাদ। আর আমাদের এখানে সবাই আছেন দাঁড়িয়ে আর বসে আছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্যটা একটু ছোট্ট করে আমি পরিচালনা করছি, কিংবা আমি আমার আবেদনটা আমি বলবো। বিষয়টা হচ্ছে আমাদের এখানে এই যে গোরস্থানের কথাটা বললো, এই গোরস্থানে আমরা কিন্তু টিএন অফিস পর্যন্ত, ডিসি অফিস পর্যন্ত এই আপনার গোরস্থানের জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিংবা এমপি ছিল হুদুদ এমপি, তাকেও আমরা কিন্তু এই দরখাস্তটা দিয়েছিলাম, কিন্তু আমাদের এই দরখাস্ত এখন পর্যন্ত আমরা উত্তর পাই নাই। কেন পাই নাই সেটা আমরা বলতেও পারবো না। এটার জন্য আমাদের খুব দুঃখিত। তার মধ্যে আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা অনেক অনেক লেখাপড়া করেছে, অনেক যোগ্যতা আছে, আমরা কিন্তু চাকরির জন্য বিষয়টা নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো এলাও আমরা পাই না, আমাদের কোনো গ্রহণযোগ্যই পাই না। এই যে এইগুলা আমরা কিন্তু আমাদের এই গ্রামে অনেক অনেক সমস্যা আছে, এইগুলোর সমস্যা বলে তো অনেকেই আছে, আর আমি এত বলতে চাচ্ছি না। এখান থেকে আমার আলেয়ার সমস্যা তো মানে রাস্তা দরকার আলে মানে bang ni barek lah. Mari tulang na latar ke dia kumta kana momo. Ai ma ghor menak le, ai ma ghor bundi menak. Rasta horak rasta sele undung bolok kana. Ai ma rokom mane horak kopti kana terha buka kota anjom lagao le kana. Ekhon banuk ale jaga. Jalan te undung ale rasta banuk ale tele cikaya. Ngaku anjom kate ho le undung. Daya kate যদি ওনা হতে ব্যবস্থা লেখা দিয়া গিতে ভাবিছে দিয়া আচ্ছা আমি একটু জিনিস মানে কথাই বলছেন থেকে 700 মিটার 700 মিটার হবে। তবে ধন্যবাদ জানাই যে আমাদের ম্যাডাম আছেন আমাদের মাঝে আমাদের কথাগুলা শোনার জন্য, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ দিই আমাদের মেম্বার কর্নেলিয়াস, তার সাথে ধন্যবাদ দিই আমাদের বড় ভাই আমিন কিস্কুকে। ধন্যবাদ সকলকে। আমি ছোট করে একটু আমার কথা বলতে চাই, আমাদের সমস্যার কথা আমি তুলে ধরতে চাই। আমি প্রথমত বলতে চাই যে আমাদের এক ছোট ভাই বলেছেন যে আমাদের গোরস্থানের ব্যাপারে। আমি এখানে আসছি মোটামুটি 2000 সাল থেকে আমি এখানে বসবাস করি। তো আমি 2000 সাল থেকে দেখেছি যে আমার গোরস্থান খুবই ছোট্ট, আবার পুকুর পাড়ে, কিন্তু আমরা যে খুঁড়ে যে একজনকে একটা লাশকে মাটি দিব, ওই সময়টায় আমাদের ওই কবরের ভিতরে ওই চারিদিক থেকে পানি জমে। কিন্তু আমরা কি অবস্থায় তাহলে আমাদের লাশটাকে দাফন করি আপনারা একটু চিন্তা করেন। তো আমি মাননীয় ম্যাডামকে উম্মে কুলসুমকে বলতে চাই যে আপনি যদি আমাদের এই গোরস্থানের ব্যাপারে কিছু করে দিতে পারেন তাহলে আমরা খুশি হব। কারণ আমাদের এই সমস্যাটা বড় সমস্যা। তার সাথে আমি আরেকটু বলতে চাই যে আমাদের এই আধার থেকে আমাদের জামাইপাড়া পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এদিক আপনার কিছুটা হয়েছে আর জামাইপাড়ার দিক থেকে কিছুটা হয়েছে, মাঝখানে গ্যাপ রয়েছে। এই গ্যাপটা এই 300-400 হাত মতন গ্যাপ আছে, এই গ্যাপটা যদি পূরণ করা যায় তাহলে আমি খুশি হব। কারণ আমাদের বর্ষাকাল আসলে আমরা খুব সমস্যার মধ্যে পড়ি। আমাদের জামাইপাড়া থেকে বউপাড়ার ভিতরে এই 100 হাত মতন রাস্তা আছে, ওই রাস্তাটাও করে দিলে আমি খুশি হব। কারণ আমাদের রোগী যদি হয় তো বৃষ্টি বা বর্ষাকালে আমরা ওই ঘাড়ে করে ওই মেন রাস্তায় নিয়ে যেতে হয় আমাদেরকে, এটা বড় সমস্যা। তো আমাদের দুঃখের কথা ম্যাডামের সামনে তুলে ধরছি, ম্যাডাম যদি আমাদের দুঃখ দুর্দশা শুনে আমাদের রাস্তা যদি করে দেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠকাবাজি দিচ্ছে মানে বাগাছে আর কি বাগাছে মানে, কারণ আমাদের সমিতি ছিল একটা সর্বপ্রথম আপনার ওই যে উপজেলার পাশে ওই যে কি বলে ওই যে আপনার হ্যাঁ একটি বাড়ি একটি খামার ওটা, আর আরেকটা আছে কি ওই যে সিসিটিভির জন্য আপনার ওই
সমিতিটা ছিল সেই সমিতিটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। মানে কিভাবে যে ওরা কি করলে, আমাদের অনেক টাকা পয়সা সে জায়গায় আছে, কিন্তু সদস্য আমরা কিন্তু যারা লোন নেয়নি তারা কিন্তু অনেক গালায় মানে কষ্ট ভোগ করেছে। তো এই জিনিসটা আসলে বাস্তব, কিন্তু এই জিনিসটা কেউ তুলে ধরে না। কিন্তু আসলে আমি কিন্তু এই জিনিসটা বললাম, তাড়াতাড়ি বক্তব্যটা শেষ করলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ। মাটি পেয়ে আমরা এখন ওই জামাইপাড়া বহুপাড়া ওখানে আমরা বাস করি। আসলে আমরা ওখানে যখন 20 বছর আমাদের বসবাস, সেই খাস মাটিতে এখন পর্যন্ত আমাদের সেই মাটি বন্দোবস্ত বা কোনো কিছু করা হয়নি। আমরা মেম্বার চেয়ারম্যান কাছে গিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কোনো কিছু করে দেয়নি। এটাই আমাদের ভয়, আমরা ভবিষ্যতে কোথায় যাব বা কিভাবে আমরা কোথায় থাকবো। হ্যাঁ, এটাও সমস্যা, আমরা কোথায় গেলে আমরা সমস্যা পাবো। অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনো সমস্যার সমাধান আমরা পাইনি। পরবর্তীতে আমরা কোথায় বাস করবো এটা নিয়ে আমাদের বড় ভয়। শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই, কারণ এই নগণ্য জাতির মধ্যে আমাদের দুঃখ সুখ সমস্যার কথা অনেক তুলে ধরেছে। গোরস্থান দুইজনে কথা বলেছে, তারপর আমিও একটি কথা বলতে চাই। আমাদের গোরস্থান জায়গা ছোট ছিল না, বড়ই ছিল, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি প্রভাবশালী লোকদের কাছ থেকে। এখন ছোট্ট একটি জায়গা আছে, ওইটাও এই পুকুর ছিল, মানে একেবারে মানে পুকুর বলা যেত না এরকম। তো ওইটাকে কি করেছে, ওখানে আমরা কবর করেছি। ওগুলাকে এখন খনন করে এই কবরগুলাকে উঠিয়ে ফেলা হয়েছে। এটার উপর আর দুঃখ মনে হয় আর নাই, যেহেতু আমাদের লাশ তুলে ফেলা হয়েছে। আমি স্যারের কাছে আবেদন রাখি, যেই পর্যন্ত পার ছিল সেই পর্যন্ত যদি ভরট করা যায়, অন্তত 3 হাত ভরট করা যায়, তাহলে আমরা কিছুটা কবর দাফন করার জন্য সুবিধা হবে। এখন দেখলে আপনি গাদাগাদি করে আমরা ওখানে কবর দিই, একটা কবর খুঁড়তে আর একটা কবরের হাড্ডি খুঁড়ে পাওয়া যায়। তারপর একটি দ্বিতীয় আমাদের সমস্যা আছে এবং কঠিন সমস্যা। এখানে 2টি পাড়া বলি, এটা চেতানটোলা, ওটা লতাটোলা। এখন চেতানটোলায় একটি ছোট্ট পুকুর আছে। এই পুকুরের পানি আমরা ব্যবহার করতাম, এই পুকুরে আমরা গোসল স্নান করতাম, আমাদের গরু বাছুরদের পানি খাওয়াতাম। কিন্তু এখন পরের হাতে গিয়ে এই পুকুরে মাছ চাষ করতে অনেক বর্জ্য ফেলায়, ওখানে পানি নষ্ট হয়ে গেছে। তারপরেও আমরা ওই পুকুরেই গোসল স্নান করি। স্যার, আপনি যদি দেখতেন, যেহেতু আপনি একজন মা হতো, আপনার ছেলে যদি ওখানে গোসল করত, আপনার গায়ে ব্যথা লাগতো। এই পুকুরে আমরাও এই পুকুরে গোসল স্নান করি। আর একটি কথা বলতে চাই, এই যে রাস্তা স্যার, এখান থেকে ওদিকে খুব ঢালু। স্পিড মিটার বা গতিরোধক যদি তৈরি করা হয় আপনার মাধ্যমে খুব ভালো হতো স্যার। বন্ধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা উপপরিচালক, সমাজসেবা উপপরিচালক উমে কুলসুম, এবং আমার পার্শ্বে উপস্থিত শ্রদ্ধেয় ভাজন সাবেক চার্চের পাস্টর এবং সামনে উপবিষ্ট সেনের এবং শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই জানাই আমার পক্ষ থেকে জোহার ও নমস্কার। সত্যি কথা, আমরা অনেকেই অনেক কথা বলার চেষ্টা করেছি। স্যারের কাছে একটু অনুরোধ আমার, আদিবাসীদের বিশেষ করে অনেক সমস্যার কথাটা বলতে গেলে হয়তোবা ওই প্রথমে যিনি বলতেছিলেন যে শেষ হবে না, আমি কিছু কিছু কথা তুলে ধরতে চাই স্যার। কারণ হলো যে প্রথমে যে মেয়েটি কথা বলেছেন, খুবই দুঃখজনক কথাবার্তা, যে কারণ গর্ভকালীন যে ভাতার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় পিছলে পড়ে যাই। সেটি আপনার সুদৃষ্টি রাখি যেন এই বিষয়টা আমাদের একটু খুলে পরিষ্কার করে দিয়ে যান। দ্বিতীয়ত, যে সমস্যা আমি মনে করি আপনার আশাতে জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই
কিছু কিছু কথাগুলো আমাদের এই দুঃখের কথাগুলো পেশ করবেন। আসলে যেটা বৃহত্তর যেটা সমস্যা আমরা আমি যেহেতু এলাকায় প্রতিনিধিত্ব করি আদিবাসীদের, সেক্ষেত্রে অনুভব করতে পারি স্যার যে সেখানে হলো যে কবরস্থান যেটাকে তোপাটনি বলা হয়, এই সমস্যাটাই আমাদের কাছে অনেক বেশি। আমি অত্র গ্রামের যে সমস্যাটা ওনারা বলে গেছেন, ওনারা একটি কথা বলেছেন, আমরা এসিলেটে দরখাস্ত দেওয়ালছি একের পর এক, তারপরে সমস্যার সমাধান আমরা পাই নাই। এমনকি এখানে আমি যেটুকু অনুভব করেছি রাজনীতির ইন্ধন আছে এবং প্রভাবশালী ব্যক্তি সে জায়গাটি দখল করে আছেন পুকুরটি। এটা মনে হয় সঠিক সত্য কিনা জানি না, মনে হয় আপনাদের এই সমস্যাটা এই সমস্যাগুলো স্যার। হ্যাঁ, আর যে পানীয় জলের ব্যবস্থা দুঃখের বিষয়। অত্র গ্রামটি দুইটা ইউনিয়নে বিভক্ত, গ্রামের অধাহাদি ঝিলিম, অধাহাদি বালিয়াডাঙ্গা। হ্যাঁ, মানে অনেক জায়গার মনে হচ্ছে যে স্রোতে ভেসে যায়, কিন্তু এরা স্রোতের বাইরে একবারে। মানে দুই ইউনিয়নের যে যে পানীয় জলের যে সমস্যাগুলো সেটা কিন্তু আসলে বর্তমানে স্যার খুবই দুঃখজনক বিষয়। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি হেলথ বা যেখান থেকে হোক আমাদের এই অত্র বরেন্দ্র এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে। তৃতীয়ত যে সমস্যা যেখানে রাস্তার কথা বলা হয়েছে, মনে হয় সম্ভবত আমি যে গ্রামটা গেছি সেটা হলো বউপাড়া না জামাইপাড়া না একটা তো আসলে রাস্তা আছে কিন্তু ভিতরেরটা রাস্তা নাই, ওই কথাটাই হয়তো আপনারা উল্লেখ করতে যাচ্ছেন। সেখানে সরকারি রাস্তা নাই স্যার, যেহেতু গ্রাম পাড়া মানে পরিবার আমার জানা মতে 12টা না 14টা 22টা, যাই হোক আমি যে সময় হয়তো গেছি সেই সময় অতটি ছিল, আজ থেকে 8-10 বছর আগে। তো এই বিষয়গুলো খুবই জটিল আকার স্যার। আমি আপনার মাধ্যমে ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা কিভাবে গেলে আমরা সমাধান পাবো এগুলো আপনার কাছে আশা রাখছি। আর আপনার দপ্তরের যে বিষয়গুলো একটু বলি স্যার। আমরা জানি আপনাদের দপ্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে না কোথাও থেকে দেওয়া হয় শিক্ষা ভাতা, গৃহ নির্মাণের কিছুটা দেওয়া হয়, এটুকু অনেক সময় জানি, এখন জানি না সত্য। তারপরে বিভিন্ন যে একটি বাড়ি একটি খামার, আপনাদের দপ্তর থেকে কিভাবে একটা লোন স্যাংশনের সমিতি না কি সিস্টেম আমি সঠিক জানি না, এই বিষয়গুলো আপনি আমাদেরকে একটু পরিষ্কার করবেন। বয়স্ক ভাতার ক্ষেত্রে আমরা হয়তো বা খুব কম বেশি না পাই, তো আমি অনুরোধ করব বিশেষ করে শুধু স্যারের কাছে দাবি না, আমরা বয়স্ক ভাতার ক্ষেত্রে অনেক সময় আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে আশা করি, অনেক সময় আমি আশা করে জানি মনে হয় যে স্যারের কাছে গেলেও আমরা নিষ্পত্তি পেতে পারি। আর যে কথাটি মাতৃকালীন ভাতার কথা বলা হয়েছে, আপনারা বলেছেন, আমিও এক বাক্যে স্বীকার করি কিন্তু আবার ভুল পাই। ভুল এই জায়গায় আমরা অল্প বয়সে বিয়ে করি, এটা সত্য না মিথ্যা? অল্প বয়সে বিয়ে করে আমরা মাতৃকালীন ভাতা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলি। সেটি আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সবার প্রতি অনুরোধ থাকবে, অল্প বয়সে বিয়ে থেকে যেন বিরতি থাকি। কারণ অনেকেই হয়তো দুই একটি দেখা যায় বয়স হয়ে বিয়ে করে। আমি খোঁজ করে দেখেছি, আমি গোবরাতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, আমি আমার লোকজনের কাছ থেকে যে ইয়েটা পেয়েছি, দরখাস্ত দিব কিন্তু তার বয়স রোল অনুসারে নাই, আমি এই জায়গায় হেরে গেছি। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে স্যারদের কাছে দাবি করলেও অনেক সময় আমরা চাইলেও পেতে পারি না। তো আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে দুই একটি কথা স্যারের প্রতি আপনাদের যে অনুরোধ করছি, আমরা বিশেষ করে বাল্যবিয়ের প্রতি একটি গুরুত্ব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিয়াস মুর্মু দাদাকে। আমি আপনাদের মোড়ল অর্থাৎ মারাম্বার মধ্য দিয়ে আজকে আপনাদের অনেক সমাধান দিয়ে যাবেন, আশ্বস্ত করে যাবেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার সহায়ক হিসেবে যা কাজ করবে। আমি আমাদের প্রধান অতিথির কাছে চলে যাচ্ছি। আজকের যে আপনাদের অনেক বিষয়গুলি নিয়ে এসেছেন সেই বিষয়গুলির উপরে কথা বলার জন্য।
শুভ অপরাহ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন এবং যারা উপস্থিত আছেন, অত্র এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি, আপনাদের সম্মানিত আমার বামে যিনি আছেন এবং আপনারা যারা উপস্থিত আছেন ছোট বড় সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আপনাদের সমস্যা যেগুলো আছে শুনে আমার কষ্টই লাগছে, কিন্তু এগুলো শুধুমাত্র বয়স্ক ভাতা ছাড়া আর কোনোটাই আমাদের সমাজ সেবার অধীন না। আসলে সরকারের বিভিন্ন কাজ বিভিন্ন দপ্তর করে থাকে। তো প্রথমে আমি সংক্ষেপে আপনারা যে সমস্যাগুলো বললেন সেগুলোর ব্যাপারে একটু বলে তারপর আমাদের সমাজসেবা দপ্তর কি করে আপনাদের জন্য বা সবার জন্য সেটা বলবো। আপনারা বলছেন মাতৃত্বকালীন ভাতা, এটা আসলে দেয় মহিলা বিষয়ক অধিদপ্তর। হ্যাঁ, এবং ওদের বিষয়গুলো আসলে আমরা তত বেশি জানি না। বয়স যেমন একটা সমস্যা, যে বয়স না হলে পাওয়া যাবে না, তারপরে ওগুলো তো মানে আসলে কখন কোন এলাকায় মানে কিভাবে দেয় আমার জানা নাই। হ্যাঁ, তো এই ব্যাপারে মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনাদের যোগাযোগ করতে হবে। যদি এরপর কারো প্রয়োজন হয় ওখানে যে জানতে হবে, আগে আবেদন না করে আগে বিষয়টা জানতে হবে যে যেই এলাকায় থাকেন সেখানে সেই ভাতাটা চালু আছে কিনা। হ্যাঁ, কোনো সময় চালু থাকে, কোনো সময় বন্ধ হয়ে যায়, এরকম বিষয় থাকে উন্নয়ন কর্মসূচি ওগুলো। তো আচ্ছা, তারপরে কবরস্থানের কথা বলেছেন। আসলে মানুষ মরার পরেও যদি একটু জায়গা না পায় এটা আসলেই কষ্টদায়ক। এই বিষয়টাও আমার অধীনস্থ যদিও না, আমি সুযোগ করে নিয়ে প্রশাসনের সাথে কথা বলবো। এটা অবশ্যই আপনাদের একটা মৌলিক দাবি এবং এটা পাওয়া উচিত। পানির কথা বলেছেন। আসলে বর্তমান যুগে সুপেয় পানি ছাড়া পান করা তো নিরাপদ না, এই ব্যবস্থাগুলো থাকা উচিত। এটা বোধহয় জনস্বাস্থ্য করে, সম্ভবত জনস্বাস্থ্য দপ্তরে একটু যোগাযোগ করতে হবে। রাস্তার বিষয়ে এখন এইখানকার রাস্তাগুলো কি মানে এলজিডি করে না কে করে আমি ঠিক জানি না, তবে বিভিন্ন দপ্তর বিভিন্ন কাজ করে। হ্যাঁ, তো আমি জানলাম, নোট রাখলাম, আমার সুযোগ যখন হবে যে দপ্তরের সাথে আমি আপনাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, পুকুর দখল, এই দখলদারিত্ব বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন। হ্যাঁ, এই বিষয়গুলো ওনারা দেখেন। হ্যাঁ, তো আর গতিরোধক এটা বোধহয় করবে এখানে যেনারা রাস্তা নির্মাণ করেন ওই দপ্তরের কাজ এটা। হ্যাঁ, গতিরোধক থাকতেই পারে, এগুলো ছোট ছোট রাস্তা, হ্যাঁ, বিশেষ যেখানে বাড়িঘর বেশি, যেখানে হয়তো ওই শিক্ষা প্রতিষ্ঠান আছে বা অন্য কোনো প্রতিষ্ঠান আছে সেখানে গতিরোধক করাই উচিত। এটা যে দপ্তর রাস্তা করে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। আর এই তো আপনাদের সমস্যা মূলত এগুলো। আর আমি এখন একটু আপনাদেরকে আমাদের কর্মসূচি সম্পর্কে একটু জানাই। আসলে আমরা চাই যে আপনারা আর কেউ আসলে আমরা নগণ্য না, ঠিক আছে? আমরা সবাই একই লেভেলের মানুষ, ঠিক আছে? এবং সেইটা মানে দাবি উপস্থাপনের জন্য বা নিজেকে যোগ্য প্রমাণের জন্য প্রথমে আমাদের লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখা মানে এই নয় যে আমাকে চাকরি করতে হবে, ঠিক আছে? লেখাপড়া জানলে আমরা যেই কাজটাই করি না কেন সেটা ভালোভাবে করতে পারবো, সেটা কৃষিকাজ হোক বা চাকরি হোক বা যে কাজই হোক না কেন। হ্যাঁ, লেখাপড়া আমাকে জানতেই হবে। লেখাপড়া জানলে আমি আমার দাবি দেওয়া অধিকার, আমার জন্য কোনটা ভালো, এই ভালো মন্দ বিচারবোধটা আমাদের জন্মাবে, তাই না? তো আমরা যারা মানে বয়স্ক হয়ে গেছি অবশ্যই আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে, ছেলে মেয়ে নাতি পুতি, আমরা অবশ্যই সবাইকে লেখাপড়া শিখাবো, মেয়েদের অল্প বয়সে বিয়ে দিব না। হ্যাঁ, আর সমাজসেবার কার্যক্রম সম্পর্কে একটু বলি, আসলে বেলা চলে যাচ্ছে। আমাদের কাজ যেগুলো সেগুলো হচ্ছে যে ঋণের বিষয়টা যেটা বলেন, এটা আমাদের ওই গ্রাম ভিত্তিক দল গঠন করে উপজেলা সমাজসেবা অফিস থেকে ঋণগুলো দেওয়া হয়। তো ঋণের যদি প্রয়োজন থাকে আমার মনে হয় উপজেলা অফিসে যোগাযোগ করে ওনাদের সাথে সমন্বয় করে দল গঠন করে ঋণ দেওয়া যেতে পারে। আর আমরা কাজ করি যেমন কয়েকটা রোগের জন্য আমরা অনুদান দেই, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া। হ্যাঁ, এই রোগগুলো আল্লাহ না করে কারো হয়, কিন্তু তার মধ্যে মানে আমরা চাইলেও তো আর সেটা থেমে থাকে না, যার হওয়ার হয়ে যাচ্ছে। তো এই রোগগুলো কারো হলে আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন 50,000 টাকা করে দেওয়া হয়। তো এটার জন্য আবেদন করতে হয়। আপনাদের কারো যদি এরকম মানে সুবিধা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনারা আমার জেলা অফিসে যোগাযোগ করবেন, আমি বলে দেবো আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা আবেদন করা যাবে কিনা, ঠিক আছে? অযথা হয়রান হন আপনারা, এটা আমি চাই না।
হ্যাঁ, আমাদের যারা এগুলো হয়তো জানে বুঝে অনেকে আমার কাছে আজকেও একজন এসেছিল যে এই কাগজগুলো আমার আছে, আবেদন করব কিনা। তো এই আবেদন করতে গেলেও আপনাদের মধ্যে থেকে একটু লেখাপড়া জানা লোক দরকার, তাই না? এই জন্য লেখাপড়ার বিকল্প নাই। তারপরে বয়স্ক ভাতা আমরা দিই, বিধবা ভাতা দিই, প্রতিবন্ধী ভাতা দিই, প্রতিবন্ধী শিক্ষা ও প্রবৃত্তি দিই। তো আরেকটা বিষয় বলি, যেমন প্রতিবন্ধী কোনো সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মাক, কোনো ঘরে জন্মাক, এটা আমরা চাই না, কিন্তু হচ্ছে প্রতিবন্ধী আমাদের সবার ঘরেই, মানে সবার গ্রামেই বা সব সম্প্রদায়ের মধ্যেই কিছু প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। তো প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিলে প্রথমেই আমরা জরিপ করাবো, সংশ্লিষ্ট উপজেলা অফিসে যেয়ে বাচ্চাটাকে জরিপের আওতায় নিয়ে আসবো। জরিপ করার পর একটা কার্ড হবে এবং তারপর সে ভাতা পাবে এবং লেখাপড়া যখন সে শিখবে তখন সে শিক্ষা প্রবৃত্তি নিতে পারবে। প্রতিবন্ধী ভাতাটা তখন বন্ধ থাকবে, শিক্ষা প্রবৃত্তি নেবে। তো এই শিক্ষা প্রবৃত্তি খুবই মানে একেবারে নগণ্য বলা যাবে না। হ্যাঁ, প্রাইমারি স্কুলে 800-900 টাকা দেয়, হাই স্কুলে হয়তো এরকম 1000 টাকা মতো, আবার উচ্চ লেভেলে গেলে তখন 1300-1400 টাকা করে মাসে মাসে দেয়। হ্যাঁ, তো প্রতিবন্ধী কেউ থাকলে অবশ্যই তাকে জরিপের আওতায় এনে কার্ড করে ভাতার আওতায় আনতে হবে। আর শিক্ষার জন্য আমাদের আরেকটা থাকে, মানে বরাদ্দ থাকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে। এটা শুধুমাত্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য, আপনাদের জন্যই। হ্যাঁ, এটা যারা কলেজ বা ইন্টারমিডিয়েট বা তার উপরে পড়ে সবাই আবেদন করতে পারবে। এই আবেদনটা যেন সবাই করে। এই আবেদনগুলো আমি কিন্তু কম পাচ্ছি, আমি হয়তো দিতে পারবো 141 জনকে, সেই পরিমাণ আবেদনই আমি পাই না, তখন টাকাটা আবার সরকারের ঘরেই ফেরত যায়। তো এই জন্য শিক্ষার্থী যারা আছে, যারা কলেজে পড়ে অথবা তার উপরে পড়ে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে বা নার্সিং হতে পারবে, যে এতেই পড়ুক না কেন, ইন্টারমিডিয়েট বা তদূর্ধ্ব তার উপরে পড়ে, তারা সবাই বছরে একবার করে আবেদন করতে পারবে। এই আবেদনটা সে এখানে থাক বা না থাকে, এখানে বাড়ি হলেই হবে, সে আবেদন করে রেখে যেখানে পরে চলে যাবে, আমরা হয়তো তার নামে বরাদ্দটা করে যখন সে আসবে তখন সে টাকাটা নিল, বা তার বাবা মাও নিতে পারে, যে এরকম একটা বিষয়। তো গতবার যেমন বরাদ্দটা আবার বেশি ছিল, কিন্তু 90টা আমি আবেদন না পেয়ে মাত্র 68 জনকে দিয়েছিলাম, আর বাদ বাকি টাকা আবার ফেরত গেছে, 4000 টাকা করে দিয়েছিলাম। তো এটা হ্যাঁ 2000, হ্যাঁ আবারও এসেছে, কিন্তু বরাদ্দটা কমে গেছে। 2000 এসেছে গত অর্থ বছরে, তারপরে এইবার এসেছে 1750 করে। তো যাই হোক, আবেদনটাও খুব ছোট্ট, এক পাতার একটা আবেদন, তার সাথে শিক্ষার একটা প্রত্যয়ন দিবে, কোন কলেজ বা কোথায় পড়ে, হ্যাঁ এইরকম 2-3টা কাগজ দিলেই হবে। হ্যাঁ, আবেদনটা করে আমার উপজেলা অফিসে পৌঁছে দিলেই হবে শুধু। আবেদন পেয়েছি আমি, বেশ কিছু আবেদন পেয়েছি, তবে শিক্ষার্থীরা যদি কেউ বাদ পড়ে থাকে আবেদন করা থেকে, এখনো করতে পারে। হ্যাঁ, আবেদন করে রাখতে পারে, সারা বছরই আবেদন করে রাখতে পারে, আমরা হয়তো পর্যায়ক্রমে দিতে থাকবো। যে আবেদন করেছে তার আর করার দরকার নাই, হয়তো যে বাকি আছে সে এখনো আবেদন করতে পারে। হ্যাঁ, আবেদনগুলা উপজেলা থেকে আমরা জেলায় নিয়ে নিই, জেলাতেই কাজগুলা করি। তো এই টাকাটা ফেরত যাক, সেটা আমিও চাই না। তাহলে আমাদের সমাজসেবার কাজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য আর্থিক সহায়তা, তারপরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পরিবার এবং স্টুডেন্টদের জন্য বছরে একবার করে একটা বিশেষ অল্প টাকা, তারপরেও যাই হোক যেটা পাওয়া যায়, হ্যাঁ সেটাই তো নিতে সমস্যা কি, এটার জন্য তো কোনো কষ্ট করতে হবে না বেশি, এক পাতার একটা আবেদন আর 2-1টা কাগজপত্র, এই তো। তো আপনারা এই সুবিধাগুলো সমাজসেবা থেকে নেবেন। এখন আপনারা সমাজসেবার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, হ্যাঁ, আর কোনো কিছু জানার থাকলে। ও না, গৃহ নির্মাণ না, গৃহ নির্মাণের কাজটা আসলে উপজেলা ইউনো করে, সংস্কার বা নির্মাণ যাই হোক না কেন, এটা আসলে প্রশাসন করে। অনেক সময় সমাজসেবা অফিসারদেরকে মানে হেল্পিং হ্যান্ড, মানে সহযোগিতা করার জন্য সাথে নিয়ে বেড়াই, কিন্তু কাজটা আসলে ইউনোদের। হ্যাঁ, কিন্তু সমাজসেবা অফিসারকে দায়িত্ব দেয় যে আমাকে একটু এই কাজে সহযোগিতা করেন, একটু দেখে আসেন, একটু মতামত দেন ইত্যাদি, কিন্তু কাজটা কিন্তু সমাজসেবার না, এটা উপজেলা নির্বাহী অফিসারের কাজ। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করবেন। আর সমাজসেবা অফিসারকেও বলতে পারেন, উনি যেহেতু হেল্প করে ইউনোকে, হয়তো কোনো বিশেষ তদবির থাকলে সেটা হয়তো, কিন্তু আমি আবার এগুলো কাজের সাথে জড়িত না। হ্যাঁ, জিনিস তারা একটু পরিষ্কার হতে চাই, যে আপনি প্রতিটা গ্রাম বা পাড়ার কথা বললেন, যে আপনাদের সমাজসেবা অধিদপ্তর যে দলবদ্ধ
এটা করা হয়, ঋণ দেওয়া হয়। ঋণ দেওয়া হয়। এবং আসলে এটা কি দলবদ্ধ করি হয় না আরো কিছু আছে? না, এখানে প্রতিবন্ধীদের ঋণ দেওয়া হয় সেটা সিঙ্গেল, হ্যাঁ, কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে, এখানে দল লাগে না। যে ব্যক্তি ঋণ নিবে, হ্যাঁ, সে যোগাযোগ করলেই হয়। প্রতিবন্ধী ব্যক্তি হতে পারে বা প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক বা বাড়ির অন্য কোনো সদস্য হতে পারে। আর অন্য যে ঋণগুলো আছে আমাদের, এগুলো মানে ওই দল গঠন করে দেওয়া হয়, সিস্টেম আছে। উপজেলায় গেলে হয়তো আপনারা সিস্টেমটা জেনে নিতে পারবেন, যোগাযোগ করলে। হ্যাঁ, সবশ্রেষ্ঠ উপজেলা যার যেখানে বাড়ি, ওই উপজেলায় যোগাযোগ করে হয়তো বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন, শর্তগুলো কি বা নিয়মগুলো কি। এই ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি আর তাহলে আমাদের সমাজসেবা দপ্তরের তো মোটামুটি বললাম, আমার যতটুকু মনে পড়ছে আপনাদের জন্য করণীয় মানে যেগুলো আছে। আর আমি আর 2-3টা কথা বলি যে জীবনকে সুন্দর করতে হলে, উন্নত করতে হলে অবশ্যই আমাদের লেখাপড়া শিখতে হবে। চাকরির জন্য না, চাকরিটা আলাদা বিষয়, সবাই চাকরি পায় না। হ্যাঁ, লেখাপড়া তো বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী বের হচ্ছে পড়াশোনা শেষ করে, তো চাকরি তো পাই শতকরা হয়তো 2-4-5 জন, 10 জনই পাই 10 শতকরা, কিন্তু 90 জন তো আর বসে থাকে না, অন্য কাজ করে, ব্যবসা বাণিজ্য সহ। কেউ মাছের খামার করছে, কেউ গরুর খামার করছে, বা বিভিন্ন ধরনের কাজ, কেউ খেতে কাজ করছে। হ্যাঁ, লেখাপড়া শিখলে চাকরি করতে হবে এমন না, কিন্তু লেখাপড়া জানলে আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ বা সব কাজ করার জন্যই আপনি যোগ্যতা অর্জন করবেন। মেয়েদের বিয়ে লেখাপড়া কিছু শেখানোর পরে আমরা দিব, হ্যাঁ, বাল্য বিয়ে দিব না, পারতপক্ষে আমরা সেই চেষ্টা করব। কারণ বাল্য বিয়ে একটা মেয়ের জন্য মৃত্যু ঝুঁকি নিয়ে আসে এবং তার জীবনের সুখ শান্তি নষ্ট করে দেয়। আচ্ছা, বলেন। আমি স্যারের কাছে আর একটু প্রশ্ন। উনি স্যার আমাদের একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওনার দপ্তর ব্যতীত ওনার দরখাস্ত লিখলে আপনার কাছ থেকে সুপারিশ চাইব। দেওয়াটা মানে জানি না জটিলতা কতটুকু। না, জটিলতা নাই, সুপারিশ আমি করতেই পারি। আমি যেহেতু এসেছিলাম, জেনে গেলাম, হ্যাঁ, কাজে আমি সুপারিশ করব, কোনো সমস্যা। তাহলে আমরা অবশ্যই মানে স্যার যেহেতু উনি ক্ষমতা রাখেন না, সেহেতু আমরা কোনো দরখাস্ত যদি আমাদের গ্রামের বিষয়ে তুলে ধরি বা নিয়ে যাই, তো অবশ্যই অবশ্যই আমরা স্যারের সুপারিশ নিতে ভুল করব না। ধন্যবাদ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বাল্য বিয়েকে না বলবো, আমরা সবাই লেখাপড়া শিখবো। এবং আর একটা আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে মাদক, তাই না? আমাদের সবার মধ্যে, চাঁপাইনবাবগঞ্জের সবার জন্যই সমস্যা। তো মাদকটা আসলে কোনো ভালো জিনিস না, আমরা সবাই এটাকে পরিহার করব, তাই না? আর আপনারা আপনাদের ধর্মীয় বিধিবিধান, সামাজিক রীতিনীতি সব নিয়েই থাকবেন। আমার আজকে খুব ভালো লাগলো আপনাদের মধ্যে এসে, মনে হচ্ছে যে অন্যরকম একটা মানে আন্তরিক একটা পরিবেশ। এরকম পরিবেশ মনে হয় যে আমরা খুব কমই পাই। ভালো লাগলো। এইরকম আপনাদের ঐতিহ্য নিয়ে আপনারা শিক্ষিত হন, আপনারা আরো সুন্দর জীবনযাপন করেন, আপনারা আপনাদের অধিকার বুঝে নেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুন্দর জীবন কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আমরা ইচ্ছে করলি, হ্যাঁ, অনেকে আমরা অনেক সময় অজুহাত দেখাই, একটা ডান হাত বাম হাত পরে একটা অজুহাতের একটা কথা আছে। তো আমরা আসলে স্যারও বলেছেন আমরা যেখানেই যাই সেখানেই বলি শিক্ষাই মূল। শিক্ষা যতক্ষণ আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিছু আদায় করা সম্ভব না। আজকে আমরা এই বৎসরের কথা যদি আমরা চিন্তা করি, সরকারকে ক্ষমতাচ্যুত করার মতন কারা পেরেছে? শিক্ষার্থীরা পেরেছে। এই হলো আমাদের অহরা। যদি আমরা ততদিন না করতে পারবো, ততদিন আমাদের যে দাবি দাওয়াগুলো করি, হ্যাঁ, যতই করি না কেন, হ্যাঁ, তদ্রুপ আমার অনুরোধ থাকবে আমরা যেন শিক্ষা থেকে, হ্যাঁ, অবশ্যই নেব, শিক্ষার বিকল্প নাই। যাই হোক, আমরা যেহেতু আলোচনা শেষ করেছি, আমি যে বাড়তি একটু কথা বললাম, ক্ষমার দৃষ্টি চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কর্নেলিয়াস মুর্মু দাদাকে। যাব সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ভিত্তিক কমিউনিটি সংলাপ ও রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন। জুগিরাইয়ের আদিবাসী জনগোষ্ঠীর জন্য সমাজসেবা অধিদপ্তরের সেবা কার্যক্রম এবং তাদের সেবা নিশ্চিতে করণীয় বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান ছিল সেতুবন্ধন।
আপনারা জানেন গত 1 যুগ ধরে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ইলেকট্রনিক গণমাধ্যম কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিউনিটিকে বিভিন্ন বিষয়ে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বিষয়ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে, যা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত্রি 1টা পর্যন্ত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিজ ইন সিভিল স্পেস থট কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নিগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আপনাদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যে আজকের এই কমিউনিটি সংলাপ। আশা করি এটি সফল হবে এবং এই সফলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে। আজকের আমাদের প্রধান অতিথি আমাদের সময় দিয়েছেন, এজন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের করতালির মধ্য দিয়ে আবারও তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা জানি প্রত্যেকটি দপ্তরের আলাদা আলাদা কাজ, হয়তো প্রত্যেকটি দপ্তরকে এখানে আমরা উপস্থিত করতে পারবো না, তবে হয়তো সময় সাপেক্ষে নিয়ে আসতে আমরা সক্ষম হব। আমরা চাই এই সেতু বন্ধনের মধ্য দিয়ে প্রত্যেকটি দপ্তরের সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক, সেতু বন্ধন তৈরি হবে। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের আবেদনগুলি পৌঁছে যাবে। আমরা আগামীতে হয়তো ডিসি অফিসে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সময় আপনাদের এই বিষয়গুলি আপনাদের লিখিত আকারে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসকের কাছে বিষয়গুলি উপস্থাপন করব। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আপনারা কেউ দর্শক শ্রোতা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে 7 পর্বের ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান সেতু বন্ধনের আজকে সম্প্রচারিত হলো 5ম পর্ব। প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নিগোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতির সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সাথে আদিবাসীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে নিশ্চিতকরণের উদ্দেশ্যেই এই সেতু বন্ধন অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আয়োজন করেছে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।